আসসালামু আলাইকুম। সিপি ক্যাডেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সিপি ক্যাডেট মাদ্রাসার আজকের প্রারম্ভিক প্রশিক্ষণ অর্থাৎ ইন্ডাকশন ট্রেনিং এর পর্ব 5, ইন্ডাকশন ট্রেনিং পার্ট 5। আজকের শিরোনাম হচ্ছে সিপি ক্যাডেট মাদ্রাসার শ্রেণী শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য। আসলে একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে সেটা নির্ভর করবে শ্রেণী শিক্ষকের উপর। তো আজকে আমরা শ্রেণী শিক্ষকের কিছু দায়িত্ব এবং কর্তব্য দেখব, এবং এই যে এটা যে খুব গুরুগম্ভীর দায়িত্ব এবং এটা পাহাড় পরিমাণ দায়িত্ব, এটা অনুমান করার মতো বা কোনো বিষয় নয়। এটা আসলে সহজভাবে নিতে হবে। যে কোনো জিনিসটাই সহজভাবে নিলেই এটা সহজ হয়ে যায়, আর কঠিন ভাবে নিলে সে বিষয়টা কঠিন হয়ে যায়। আমরা এই বিষয়টাকে আমার সিপি ক্যাডেট মাদ্রাসার সম্মানিত শিক্ষকরা বিষয়টাকে সহজভাবে নেবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের প্রশিক্ষণ শুরু করছি। তো প্রথমে আসি, শ্রেণী শিক্ষক কি? শ্রেণী শিক্ষক বলতে বোঝায় প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত এমন একজন শিক্ষক যিনি একটি নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা, উপস্থিতি ও সার্বিক কল্যাণের তদারকির দায়িত্ব প্রাপ্ত থাকেন এবং প্রতিষ্ঠান ও অভিভাবকের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করেন। মূলত শ্রেণী শিক্ষক একজন সমন্বয়ক, যিনি শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদ এবং ইনচার্জের সাথে একটা সমন্বয়ের ভূমিকা পালন করেন। একজন শ্রেণী শিক্ষক হলেন সেই শিক্ষক যিনি নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের কেবল পাঠদানে সীমাবদ্ধ না থেকে তাদের শিখন, অগ্রগতি, আচরণগত উন্নয়ন, মূল্যবোধ গঠন ও দৈনন্দিন শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষার্থী, বিষয় শিক্ষক, প্রশাসন ও অভিভাবকের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসাবে কাজ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ক্লাসে একজন করে শ্রেণী শিক্ষক আছেন। শ্রেণী শিক্ষকরা ওই ক্লাসের যদি কোনো শিক্ষকের, আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যদি কোনো শিক্ষকের 2 জন বা 3 জন সন্তান থাকে, তাহলে আমি তাকে বলি আজ থেকে আপনার সন্তান হচ্ছে আপনার নিজের 3 জন এবং মাদ্রাসার আরো 20 জন, আপনার টোটাল সন্তান হচ্ছে 23 জন। আপনি নিজের সন্তানের যেভাবে খোঁজ খবর রাখেন, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরও একইভাবে খোঁজ খবর রাখতে হবে। আমি সহজ কথায় বলি, শ্রেণী শিক্ষক হচ্ছে শিক্ষার্থীদের, নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের পিতা মাতার সমতুল্য বা পিতা মাতার মতো দায়িত্ব পালন করবেন। এবার আসি শ্রেণী শিক্ষকের সাধারণ দায়িত্ব। শ্রেণী শিক্ষকের সাধারণ দায়িত্বের মধ্যে প্রথমে আসে নিজ শ্রেণীর সার্বিক পরিচালনা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের উন্নয়নের দায়িত্ব পালন করা। প্রধান শিক্ষক বা ইনচার্জের নির্দেশনা অনুযায়ী শ্রেণী সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা, শ্রেণীর রেজিস্টার, উপস্থিতি খাতা, ফলাফল রেকর্ড ইত্যাদি সঠিকভাবে সংরক্ষণ করা, ডায়েরি নিয়মিত পর্যবেক্ষণ করা ও স্বাক্ষর করা। অভিভাবক স্বাক্ষর করেছে কিনা সেই বিষয়টা নজরদারি রাখা, ডায়েরি বাচ্চারা নিয়মিত লেখে কিনা সেই বিষয়টা নজরদারি রাখা। যেহেতু আমাদের সিপি ক্যাডেট মাদ্রাসা একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং দান সদকা মুক্ত, শিক্ষার্থীদের টিউশন ফির মাধ্যমে এটা পরিচালিত হয়। এই জন্য অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং যথাসময়ে বেতন আদায়ে সহযোগিতা করতে হবে। এই বিষয়ে সম্মানিত শিক্ষকদের একটা বিরক্ত বোধ কাজ করে বা হীনমন্যতা কাজ করে যে বেতনের বিষয়ে আমি অভিভাবকের সাথে কেন কথা বলবো। আসলে এই দায়িত্বটা যদি শুধু সেকশন অফিসারকে দেওয়া হয় যে আপনি বেতন তুলে নেবেন বা আপনাকেই বেতন তুলতে হবে, তাহলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের বেতন দিতে পারবো না। এজন্য আমরা এই দায়িত্বটা শ্রেণী শিক্ষককে ভাগাভাগি করে দিয়েছি। শ্রেণী শিক্ষক জাস্ট অভিভাবকের সাথে তার সন্তানের ব্যাপারে, ভালো মন্দর ব্যাপারে কথা বলবেন যে আপনার সন্তানের এই বিষয়গুলো ভালো, এই বিষয়গুলো দুর্বল, বা এই দিকগুলো ভালো, এই দিকগুলো দুর্বল, এগুলো বলার পরে জাস্ট একটু খোঁজ খবর নেবেন যে ভাই বেতনটা কি দিয়েছেন কিনা। বেতনটা না দিয়ে থাকলে 10 তারিখের মধ্যে বেতনটা দিতে হবে, না হলে তো আমরা শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবো না। এই বিষয়টা আহামরি কঠিন কিছু না এবং লজ্জাকর বিষয় না, কারণ এখানে আপনি দান দক্ষিণা চাচ্ছেন না। এখানে আমরা চাচ্ছি, আমরা যা প্রাপ্য সেটাই আমরা চাচ্ছি, এবং আমাদের একটা নিয়ম, আমরা নিয়মটা শুধু অভিভাবককে জানিয়ে দেবো, এর বেশি কিছু না। তো এটাতে শিক্ষকদের হীনমন্যতা প্রকাশ করার বা এটাতে লজ্জাবোধ করার আসলে কিছু নেই। তো শিক্ষাগত কিছু দায়িত্ব থাকবে শ্রেণী শিক্ষকের। আসলে শ্রেণী শিক্ষক কারা হবেন? সিপি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষককে যে কোনো না কোনো একটা ক্লাসের শ্রেণী শিক্ষকের দায়িত্ব নিতেই হবে।
না হলে আমরা আমাদের এই যে চিলমারি, উলিপুর, কুড়িগ্রাম 3টা ক্যাম্পাস আসলে ইনচার্জের মাধ্যমে বা পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। এজন্য আপনাকে একটা শ্রেণী শিক্ষকের দায়িত্ব নিতেই হবে। তবে যারা সিনিয়র শিক্ষক তাদেরকে আমরা শ্রেণী শিক্ষকের দায়িত্বটা দেবো ইনশাআল্লাহ। তো শ্রেণী শিক্ষক কিন্তু একটা মর্যাদাপূর্ণ একটা অতিরিক্ত দায়িত্ব, হয়তো বা আপনারা অনেকেই বুঝছেন না, কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বড় বড় কলেজগুলোতে শ্রেণী শিক্ষকের একটা বিশেষ মর্যাদা থাকে এবং আমরা সেই মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শ্রেণী শিক্ষকের শিক্ষাগত যে দায়িত্বগুলো আছে সেগুলো যে প্রতিদিনের পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান ও ক্লাস পরিচালনা করা, মানে ক্লাস পরিচালনা হচ্ছে কিনা এই বিষয়টা তদারকি করা, পাঠ পরিকল্পনা ও পাঠ প্রস্তুতি নিয়মিত করা, তারপর হচ্ছে প্রতিটি বিষয়ে শিক্ষকরা পাঠ সম্পন্ন করেছেন কিনা তা তদারকি করা ও নিজ ক্যাম্পাসে ও অন্য ক্যাম্পাসে রিভিউ ক্লাস নেওয়া। এখানে এইটা বোঝানো হচ্ছে, ধরে নিলাম যে আমি কুড়িগ্রাম ক্যাম্পাসের 4র্থ শ্রেণীর একজন শ্রেণী শিক্ষক, আমি 4র্থ শ্রেণী শিক্ষক, কিন্তু আমি আমার ক্লাসে আমার মনে করলাম আমি ইংরেজি ক্লাস নেই, কিন্তু আমি যেহেতু শ্রেণী শিক্ষক আমি ইংরেজি ক্লাসের ফাঁকে ওদের ডায়েরিটা বের করে বলবো, আচ্ছা তোমার আজকে বাংলা কি পড়ানো হয়েছে, ইংরেজির কি পড়ানো হয়েছে, কি পড়ানো হলো, গণিতের কি হয়েছে, বিজ্ঞানের কি হয়েছে, বায়ুবির কি হয়েছে, আমি 2-4-5 মিনিটে আমার বাচ্চাদের আমি সার্বিক অবস্থাটা দেখবো। এটাই হচ্ছে শ্রেণী শিক্ষকের রিভিউ ক্লাস। রিভিউ ক্লাস বলতে এই ক্লাসটাকে বোঝানো হচ্ছে। যেহেতু আমাদের 3টা ক্যাম্পাস একই পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত বা সবকিছু একই, এজন্য আমরা যিনি আমি যে কুড়িগ্রাম ক্যাম্পাসের 4র্থ শ্রেণীর শ্রেণী শিক্ষক এবং আমি ইংরেজির বিষয় শিক্ষক, আমি সেক্ষেত্রে যখন আমাকে উলিপুরে পাঠানো হবে আমি উলিপুরে গিয়ে আমি ওই 4র্থ শ্রেণীতে গিয়ে ওই বাচ্চাদের সাথে কম্পেয়ার করবো, আমার কুড়িগ্রামের বাচ্চারা কতটুকু পারে আর উলিপুরের বাচ্চারা কতটুকু পারে। আবার আমি আরেকদিন চিলমারিতে যখন আমাকে পাঠানো হবে আমি সেখানে গিয়ে দেখবো সেখানকার 4র্থ শ্রেণীর বাচ্চারা কি কি পারে। তার মানে আমি 4র্থ শ্রেণীর শ্রেণী শিক্ষক হিসাবে আমি চিলমারি, উলিপুর, কুড়িগ্রাম সম্পর্কে আমার ধারণা হবে। আমি মাসে একবার আমাকে চিলমারি, একবার উলিপুর যেতে হবে এবং মাসের শেষ শনিবার যে আমাদের মিটিং হবে বা ট্রেনিং হবে ওই দিনে আমি তুলে ধরবো আমি 4র্থ শ্রেণীর শ্রেণী শিক্ষক, আমার উলিপুরে এই অবস্থা, আমার চিলমারিতে এই অবস্থা এবং আমি কুড়িগ্রামে আমার এই অবস্থা। একইভাবে অন্যান্য শ্রেণীর শিক্ষকরা এই বিষয়গুলো তুলে ধরবেন, তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হবে, সবার কাছে সুস্পষ্ট হবে কোন ক্যাম্পাসের কোন ক্লাসের কি অবস্থা বা কি না অবস্থা। আসলে যদি শ্রেণী শিক্ষকরা এই দায়িত্ব পালন না করেন তাহলে কোনোভাবেই আমাদের পক্ষে এই সিটি ক্যাডেট মাদ্রাসার 3টা ক্যাম্পাস এক পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালনা করা বা সমানভাবে পরিচালনা করা একেবারেই অসম্ভব হয়ে যাবে। এজন্য আমি বিনীত অনুরোধ করব, এই শ্রেণী শিক্ষকের দায়িত্ব আহামরি কঠিন কিছু না, একেবারেই সহজ বিষয়, জাস্ট একটু আন্তরিকতা প্রদর্শন করলেই হবে। আপনারা এই বিষয়গুলোকে বা এই দায়িত্বগুলোকে পাহাড় পরিমাণ কিছু মনে করবেন না। এই দায়িত্বগুলো একেবারেই নগণ্য। যে আপনি যেমন আপনার বাচ্চার খোঁজ খবর রাখেন, আপনি ক্লাসের ফাঁকে যদি একটা রিভিউ ক্লাস নেন 5 মিনিট সময় ব্যয় করে ওদের ডায়েরিটা একটু খুঁজে দেখেন যে কোন ক্লাসের কি হয়েছে না হয়েছে, আহামরি ক্ষতি কিছু হবে না। আর একটা ক্লাসের সামান্য কিছু পড়াশোনা জানা আর ডায়েরিটা আপনি যদি আপনার অবসর সময় আপনার লেজের টাইমে যদি ওদের ডায়েরিটা নিয়ে এসে 1 তারিখ থেকে যদি পুরো মাসটা খুঁজে খুঁজে দেখেন যে কি কি পড়ানো হয়েছে না হয়েছে, আপনি এমনিতেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে শ্রেণীর শিক্ষার্থীদের শিখন ফল মূল্যায়ন ও বিশ্লেষণ। এন্ড কোন বাচ্চাটা দুর্বল কোন বাচ্চাটা দুর্বল আপনি নিজেও জানেন, আমরা সবাই এটা জানতে পারি। পরীক্ষার খাতা যথাসময়ে মূল্যায়ন, সংরক্ষণ করা ও ফলাফল জমা দেয়। এখানে বিষয় শিক্ষক মূল্যায়ন খাতা মূল্যায়ন করে শ্রেণী শিক্ষককে জমা দেবেন, শ্রেণী শিক্ষক রেজাল্ট প্রস্তুত করে এটা ইনচার্জকে জমা দেবেন, ইনচার্জ রেজাল্ট প্রকাশ করবেন। তো এখানে মূলত দায়িত্বগুলো কিন্তু আমরা পালন করি, কিন্তু এটা যে শ্রেণী শিক্ষক হিসেবে পালন করি সেটা না। আমাদের এই দায়িত্বগুলো প্রতিষ্ঠান যেহেতু 21 সাল থেকে চলে আসছে, আমরা প্রতি বছরেই এই দায়িত্বগুলো পালন করে আসছি, আমাদের নিজেদের অজান্তেই আমরা পালন করে আসছি, কিন্তু এটাকে আমরা একটা ফর্মাল ওয়েতে নিয়ে আসছি। এই নিয়ম ফর্মাল নিয়মে আনার কারণে আমি আশা করি কেউ এটাকে পাহাড় পরিমাণ বোঝা মনে করবেন না। এবার আসি শৃঙ্খলা ও আচরণের বিধি। শ্রেণীর শৃঙ্খলা রক্ষা করা ও শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করা। আপনি ওই ক্লাসের শ্রেণী শিক্ষক, আপনি বাচ্চাদেরকে আপনাদের কাউন্সিলিং করতে, আমি তোমাদের শ্রেণী শিক্ষক, তোমরা কোনো একটা দোষ করলে আমার নামে বদনাম হবে যে ওই ম্যাডামের ছাত্ররা খারাপ, তোমরা আমার শিক্ষার্থী বা আমার ছাত্র তোমরা, এটা বাচ্চাদেরকে বুঝাইতে হবে। কোন শিক্ষার্থী অসদাচরণ বা অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ইনচার্জ বা পরিচালনা পর্ষদকে জানাতে হবে। আর আপনি সরাসরি অভিভাবককে জানাবেন না, আর অভিভাবককে যদি জানাতে হয় তাহলে ইনচার্জ বা পরিচালনা পর্ষদ জানাবেন। শ্রেণী প্রতিনিধি বা ক্যাপ্টেন নির্ধারণ করা ও তাকে দায়িত্ব পালনে সহায়তা করা। আপনি শ্রেণী শিক্ষক, ওই ক্লাসে কে ক্যাপ্টেন হবে, কে মনিটর হবে বা কে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হবে এটা নির্ধারণ করতে হবে। এবং এটা 1 বছরের জন্য না, এটা হলো যে কোনো সময়ের জন্য বাচ্চাদের ভোটের মাধ্যমে নিতে পারেন, বা আপনি যে বাচ্চাটা নম্র ভদ্র বা যে ক্লাসে লিড দিতে পারে লিডিং পার্সন এরকমকে আপনি নির্বাচন করবেন। এটা হচ্ছে আপনার শৃঙ্খলা ও আচরণের নিয়ন্ত্রণের জন্য আপনি এই পদক্ষেপগুলো নেবেন।
আর এই ক্যাপ্টেনের মাধ্যমে আপনি ক্লাসের সার্বিক বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো আমি এখানে আরেকটা এই ক্যাপ্টেনের বিষয়টা যেহেতু আমার আসলো, আমি সামনে বলি। আমি যখন ক্যান পাবলিকে পড়তাম, ক্যান পাবলিকে একটা নিয়ম ছিল যে সেটা হলো যে একজন ক্যাপ্টেন 3 মাসের বেশি থাকতে পারবে না। আমি ক্যান পাবলিকের ইতিহাসে আমি একমাত্র ক্যাপ্টেন ছিলাম যে একটানা 2 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এটা হলো যে আমার হয়তো বা নেতৃত্বের গুণাবলী, বা ম্যাডাম আমাকে পছন্দ করতো, বা আরো একটা হতে পারে ম্যাডামের বাবার বাড়ি উলিপুর, আমার বাড়ি চিলমারি, এই জন্য হয়তো বা ম্যাডাম আমাকে রেখেছিলেন। তো আমাকে কিছু দায়িত্ব উনি দিয়েছিলেন এবং আমাকে দিয়ে অনেক বিষয় ক্লাস সম্পর্কে উনি অবগত হয়েছিলেন। আমি এগুলো বাস্তবে যখন আমাদের অফলাইন প্রশিক্ষণ হবে, আমি বাস্তবে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো বা কিভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। তো এবারে এখন উপস্থিতি ও রেকর্ড সংক্রান্ত। প্রতিদিনের উপস্থিতি, রেজিস্টারে উপস্থিতি ও অনুপস্থিতি যথাযথভাবে নথিভুক্ত করা ও অনুপস্থিতি শিক্ষার্থীদের বিষয়ে অনুসন্ধান করা ও প্রয়োজনে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা বা যোগাযোগ করানো। মূলত হচ্ছে যে আমরা চেষ্টা করব যিনি শ্রেণী শিক্ষক তিনি ওই ক্লাসের প্রথম ক্লাসটাই উনি নেবেন এবং হাজিরাটা উনি নির্ধারিত করবেন। যদি কোনো কারণে এটা ব্যত্যয় ঘটে, দেখা কিন্তু ওই ক্লাসে ওনার একটা ক্লাস থাকবেই, যিনি যে ক্লাসের শ্রেণী শিক্ষক। যেমন আমি পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক, পঞ্চম শ্রেণীতে আমার প্রথম ক্লাসটা থাকার দেওয়ার আমার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি প্রথম ক্লাসটা দিতে না পারে তাহলে আমাকে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসটা দেওয়া হবে। আমি ওই ক্লাসে গিয়ে আমি হাজিরটা একটু চেক করব। এবং এই যে অভিভাবকের সঙ্গে যোগাযোগ বা ফোন দেওয়ার জন্য আমরা আমাদের যে ড্রাইভার থাকবে বা আমাদের যে অন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া থাকবে, ওনাকে প্রতিদিন বলা হবে বা বলতে হবে যে আমার যে আজকে 2টা বাচ্চা আসে নাই, আপনি কি ফোন দিয়েছিলেন অভিভাবকের সাথে, কেন আসেনি। মূলত এই যে ছুটি দেয়া, শিক্ষার্থীকে 1 দিন 2 দিনের ছুটি দেওয়ার দায়িত্ব হলো শ্রেণী শিক্ষকের। এই যে 1 দিনের ছুটির জন্য নির্বাহী প্রধানকে ফোন করে বা নির্বাহী পরিচালককে ফোন করে বা পরিচালককে ফোন করে বা ইনচার্জকে ফোন করে, তাহলে ইনচার্জকে তো ছুটি দিতে তার মানে 3 ঘন্টা চলে যাবে সকালবেলা। বা অথবা যদি এই ছোট ছোট ক্লাসের বিচারগুলো এগুলো যদি ইনচার্জকে করতে হয়, তাহলে এই বাচ্চা ও বাচ্চার কান টানছে, ওই বাচ্চা এই বাচ্চার মাথা টানছে, এই বিচার করতে গেলে ইনচার্জের সারাদিন চলে যাবে। এই জন্য এই যে ক্লাসের যে ওই ক্লাসের আপনি প্রতিনিধি, ওই ক্লাসের আপনি নেতা বা ওই ক্লাসের আপনি প্রধান, মানে শ্রেণী শিক্ষক মূলত একটা ক্লাসের প্রধান, সার্বিক বিষয় উনি বিষয়গুলো দেখবেন আর কি। তো শিক্ষার্থীদের 1 দিন 2 দিনের ছুটি দেওয়ার দায়িত্ব হলো শ্রেণী শিক্ষকের। অবশ্যই এটা লিখিত নিয়ে আসতে হবে, কারণ আমরা এই যে এই বিষয়গুলো করার উদ্দেশ্য হলো আমরা সিপি ক্যাডেট মাদ্রাসাকে নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে নিয়ে আসবো। তারপর 3 থেকে 7 দিনের জন্য ছুটি দিতে হয়, তাহলে ইনচার্জের সুপারিশ লাগবে। কারণ একটা বাচ্চা 7 দিন ছুটি নিবে, সে তো তাহলে বুঝতে পারবে না যে পরে এসে পড়াটা ক্লাসে অ্যাডজাস্ট করতে পারবে না। এই জন্য আমরা 1 থেকে 2 দিন ছুটি দেওয়ার সাথে শ্রেণী শিক্ষক দিতে পারবেন। 3 থেকে 7 দিন ছুটি দিতে হলে ইনচার্জের সুপারিশ লাগবে। তারপর মাসিক উপস্থিতি রিপোর্ট ইনচার্জের কাছে জমা দেয়া এবং মাসিক সমাবেশের আয়োজন করা। মূলত শ্রেণী শিক্ষকই আয়োজন করবে। ওনার আমাদের যেমন মাসিক যে অভিভাবক সমাবেশগুলো গত বছর হয়নি, আগে হতো, এখন এবছর প্রতি মাসেই নিয়মিত আমাদের মাসিক সমাবেশ হবে। এটা হলো প্রতি শনিবার হতে পারে, প্রতি সপ্তাহের শনিবার বিকেল বেলা আপনি আয়োজন করবেন, যে ইনচার্জকে জানাবেন, ইনচার্জ নির্বাহী পরিচালনা পর্ষদকে জানাবেন, আমরা ইনচার্জ এবং পরিচালনা পর্ষদের একজন এবং শ্রেণী শিক্ষক মিলে ওই ক্লাসের ওই কয়েকটা অভিভাবক সহ আমরা 1 ঘন্টার জন্য বসবো। বসে আমরা কোন বাচ্চা কতদিন আসছে কতদিন আসে নাই, কোন বাচ্চার কি অবস্থা কি না অবস্থা, আমরা এটা অভিভাবকের সাথে খোলামেলা আমরা আমাদের সেমিনার রুমে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তারপর শিক্ষার্থীদের রেকর্ড, নাম, ঠিকানা, ফলাফল, অভিভাবকের তথ্য ইত্যাদি হালনাগাদ রাখা। আলহামদুলিল্লাহ আমাদের এটা এবার ফাইল হয়ে যাচ্ছে। এই ফাইলের মধ্যে সবকিছু সংরক্ষণ থাকবে। এটা আপনি আপনার আলমারিতে বা আপনি আপনার ডয়ারে রাখবেন অথবা ইনচার্জের কাছে আপনি বুঝাই দেবেন, যখন প্রয়োজন হবে ইনচার্জের কাছ থেকে আবার নিয়ে নেবেন। এবার আসি আমরা অভিভাবকের সাথে যোগাযোগ। আসলে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে, কারণ যেহেতু আমাদের একটা বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবকের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। শিক্ষার্থীর শিক্ষাগত বা আচরণগত সমস্যা থাকলে অভিভাবককে জানানো, এটা আপনি যদি প্রয়োজন মনে করেন সাথে সাথে আপনি জানাতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার জানানোর দরকার নেই, আমি ইনচার্জের মাধ্যমে, গুরুতর হলে ইনচার্জের মাধ্যমে জানাবেন। আর অভিভাবক সবাই অংশগ্রহণ ও রিপোর্ট উপস্থাপন করবেন। আমাদের যে অভিভাবক সমাবেশ আপনি আয়োজন করবেন, মাসিক এবং ত্রৈমাসিক বা ষান্মাসিক যে বা বার্ষিক যে অভিভাবক সমাবেশগুলো হবে, সেখানে আপনি রিপোর্ট উপস্থাপন করবেন বা ওই বাচ্চাদের প্রোফাইল গুলো, রিপোর্ট উপস্থাপন মানে এটা না আপনাকে হাজার হাজার পৃষ্ঠা রিপোর্ট দেখে উপস্থাপন করতে হবে। এটা মূলত বাচ্চাদের প্রোফাইল আছে বা বাচ্চাদের হাজিরা শীট আছে, ওই জায়গায় বাচ্চা যদি একদিনও ছুটি নেয় ওই দরখাস্তটা ওই বাচ্চার প্রোফাইলে যুক্ত থাকবে। আপনার প্রোফাইলটাই হচ্ছে উপস্থাপন, মানে ওই রিপোর্ট, মানে রিপোর্টটা রেডি করাই, জাস্ট খালি আপনি ওই রিপোর্টটা নিয়ে আপনি মিটিং এ বসবেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সম্পর্ক দৃঢ় করার সচেষ্ট থাকা মূলত হচ্ছে একজন শ্রেণী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক অর্থাৎ পরিচালনা পর্ষদের সম্পর্কটাকে দৃঢ় করতে সচেষ্ট থাকতে হবে আপনাকে। এবার আমরা যদি চলে আসি যে মূল্যায়ন ও প্রতিবেদন, তা আপনাকে এই যে দায়িত্বপ্রাপ্ত ক্লাসের মাঝে মাঝে রিভিউ ক্লাস নেওয়া, যেটা আমি অলরেডি বলেছি, শ্রেণী শিক্ষার্থীদের অগ্রগতি ও দুর্বলতার তালিকা তৈরি করে
করে ইনচার্জকে বা পরিচালনা পরিষদকে বা অভিভাবককে জানানো, ওই বার্ষিক মিটিং এ এটা জানাতে হবে। কারণ আমরা যে ক্লাসে আমরা এমনিতেই বুঝি কোন বাচ্চাটা দুর্বল, কোন বাচ্চাটা সবল, আহামরি কঠিন কোনো কাজ না। তারপর শৃঙ্খলা, উপস্থিতি ও শিক্ষার অগ্রগতির উপর মাসিক অভিভাবক সমাবেশে মতামত প্রদান করা এবং প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা। আমাদের যে মাসিক মিটিং গুলো হবে, এখানে আপনি প্রয়োজনীয় পদক্ষেপের কথাগুলো বলতে পারবেন এবং সুপারিশ করতে পারেন যে আমার ক্লাসে এই শিক্ষকটা চেঞ্জ করে দেন, আমার ক্লাসে এই বিষয়টা এইভাবে দেন, বা আমার ক্লাসে এই বিষয়টা নোট দেন, বা এই বিভিন্ন কথাগুলো আপনি পরামর্শগুলো আপনি দিতে পারেন, বা আমার শিক্ষার্থীদের জন্য নাইট কেয়ারের ব্যবস্থা করেন। এভাবে আপনি এই বিষয়গুলো উপস্থাপন করতে পারবেন। তারপর আসি নৈতিক ও চারিত্রিক যে দায়িত্ব কিছু শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ, সময় নিষ্ঠা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। যেমন আপনি শ্রেণীর শিক্ষক, কোনো বাচ্চা দেরি করে আসছে, এখন এটা পরিচালনা পর্ষদ থেকে কেউ গিয়ে বলবে না যে তুমি দেরি করে আসছে কেন, বা ইনচার্জকে বলবে না যে তুমি দেরি করে আসছো কেন। কে দেরি করে আসছে আপনি এই বিষয়টা আপনি কথা বলেন, পিটি প্যারেডের সময় আপনি সামনে দাঁড়াবেন, আপনি তো বুঝতেছেন যে কোন বাচ্চা দেরি করে আসছে, তাহলে আপনি বলবেন যে তুমি এই যে তোমার দেরি করে আসলে কেন, বা কোনো বাচ্চা ডায়েরি লেখেনি, বা কোনো বাচ্চা পড়া দেয়নি, বা কোনো বাচ্চা কম মার্ক পেয়েছে, বা কোনো বাচ্চা শিক্ষকের সাথে বেয়াদবি করছে, বা কোনো বাচ্চা পিতা মাতাকে সম্মান বোধ করে না। এই বিষয়টা আপনি আপনার ক্লাসের মাঝে মাঝে আপনাকে রিভিউ ক্লাস নিতে দেওয়া হবে, বা শনিবারে আপনার একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে। মূলত শনিবারে আমাদের যে এক্সট্রা অ্যাক্টিভিটি দিতে সকাল থেকে যে বিকাল পর্যন্ত ক্লাস হয়, ওই দিন আপনাকে একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে। আসলে শ্রেণী শিক্ষকের যে আহামরি পাহাড় পরিমাণ কোনো দায়িত্ব সেটা না, আমি বারবার বলছি এটা মহাভারতের মতো সমান। যদিও মহাভারত যদিও পাঠ্য অযোগ্য একটা বই, তারপর এই মহাভারতের মতো আপনাকে কিছু অধ্যয়ন করতে দেওয়া হয়নি। এটা একটা সহজ বিষয়। প্রতি শনিবার শ্রেণী শিক্ষকের ওই ক্লাসে একটা ক্লাস থাকবে, 1 ঘন্টার একটা ক্লাস থাকবে। প্রতি শনিবার আপনি 7 দিনের ডায়েরি উল্টায় দেখবেন যে বাচ্চাদের সাথে গল্প গুজব করবেন যে তোমাদের কি পড়া হয়েছে, কি পড়া হয়নি, কার কি সমস্যা, কার কি সমস্যা না। এই বিষয়গুলো আহামরি জানা কিছু না। একটা ক্লাসের 20 থেকে 30টা বাচ্চার সার্বিক বিষয়গুলো শনিবার 1 ঘন্টা, আধা ঘন্টাই যথেষ্ট সার্বিক বিষয়ে জানা। তো আমি আশা করি কেউ এটাকে মানে খুব চাপ মনে করবেন না। তারপর ইসলামের আদর্শে নামাজ, দোয়া, আচরণ ও শুদ্ধতা, তারপর হচ্ছে সম্পর্ক নিয়ে আলোচনা করবেন, ভালো কাজের প্রশংসা করবেন, খারাপ কাজের জন্য সংশোধনমূলক পরামর্শ দেয়। এগুলো শনিবার যে আপনার ক্লাসটা থাকবে, ওই ক্লাসে আপনি বাচ্চাদের সাথে একটা গুড রিলেশন করে তুলবেন। সব বাচ্চারাই যেন জানে যে আপনি ওই ক্লাসের শ্রেণী শিক্ষক, আপনিও যেন জানেন সব বাচ্চার শ্রেণী শিক্ষক, অন্তত ওই ক্লাসের সব বাচ্চার নাম আপনি জানবেন, বা ওই ক্লাসের সব অভিভাবককে আপনি চিনবেন, বা ওই ক্লাসের হোম ভিজিটের বিষয়টাই আপনি নেতৃত্ব দেবেন। আপনি একাই হোম ভিজিট করবেন এমনটা না, আপনার সাথে আরো যে সহযোগী শিক্ষকরা থাকবে, পরিচালনা পর্ষদের লোক থাকবে, তাদেরকে নিয়ে ওই 20টা বাচ্চার বাড়িতে আপনি যাবেন বা হোম ভিজিট করবেন। এর জন্য অভিভাবকদেরকে চেনা আপনার জন্য বাধ্যতামূলক। এর বাইরে আমরা আসি ছোটখাটো অনিয়মের জন্য মৌখিক সতর্ককরণ দিতে পারেন এবং লঘু শাস্তি দিতে পারেন। কোন ধরনের শারীরিক বা অপমানজনক শাস্তি প্রদান করা সম্পূর্ণ নিষেধ। আসলে এখানে শ্রেণী শিক্ষকরা গিয়ে, বিষয় শিক্ষকরা গিয়ে ক্লাসে যখন বিচার করতে যায়, বিচার করতে সময় শেষ, পাঠদান করাবেন কখন। এই জন্য আমরা এই যে শারীরিক বা এই যে শাস্তির বিষয়টা, বা অনেক সময় দেখা গেল যে বিষয় শিক্ষক এমন পরিমাণ শাস্তি দেয় যেটার জন্য প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হয়। এই জন্য আমরা এই যে শাস্তির যে বিষয়টা, এটা আমরা রেখেছি শ্রেণী শিক্ষকের কাছে। কারণ শ্রেণী শিক্ষক জানে কোন বাচ্চাটা ভালো, কোন বাচ্চাটা ভালো না, বা কোন বাচ্চাটা কোন ধরনের বা কোন প্রকৃতির। তারপর গুরুতর আচরণগত যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে ইনচার্জের মাধ্যমে শোকজের জন্য রিপোর্ট প্রদান করতে হবে, অভিভাবককে জানাতে হবে। এটা ইনচার্জের মাধ্যমে আপনার অভিভাবককে জানাবেন। সহকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করতে হবে। কারণ আপনি বা আমি ধরলাম যে আমি 5ম শ্রেণীর শ্রেণী শিক্ষক, এখন আমি ইংরেজি ক্লাসে, ঠিক আছে, আমি আরবি হুজুরকে বললাম, হুজুর আপনি আমার বাচ্চা কি আরবি পড়াচ্ছেন, কোনো বাচ্চা আরবি পারে না। বা বাংলা শিক্ষক বললাম, মানে কি বাংলা পড়ে না, বা 4 বাচ্চা বাংলা, বা 5 বাচ্চা বাংলা, এভাবে না। তো আমরা যে আমি শ্রেণী শিক্ষক, আমি ওই ক্লাসের লিডার, কিন্তু আমি কিভাবে আমার যে বিষয় শিক্ষক গুলো আমি জানবো যে আমার এই 4 ক্লাসের বাংলাকে নেয়, ইংরেজি নেয়, গণিতকে নেয়, বিজ্ঞানকে নেয়, আমি তাদের সাথে প্রয়োজন হলে আমি তাদের সাথে কথা বলবো। এবং উনি যদি আমাকে কথা বলে, কোনো শ্রেণী শিক্ষক যদি কথা বলেন স্যার বাংলাটা এভাবে পড়ান, তখন আমি আবার বলতে হ্যাঁ আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, উনি হুজুর মানুষ, উনি বাংলার কি বোঝে, এমনটা করা যাবে না। যদি বিষয় শ্রেণী শিক্ষক যা পরামর্শ দেবেন, শ্রেণী শিক্ষক মনে করবেন যে আমরা যারা বিষয় শিক্ষক আছি, শ্রেণী শিক্ষককে মনে করতে হবে অভিভাবকদের প্রতিনিধি। একইভাবে আমরা আবার মনে করব শিক্ষকদের প্রতিনিধি হচ্ছেন শ্রেণী শিক্ষক। মানে এক কথায় পরিচালনা পর্ষদ, ইনচার্জ মানে মাদ্রাসা পক্ষ, অভিভাবক পক্ষ এবং শিক্ষার্থী পক্ষ, 3 জনের মধ্যে যিনি মিলবন্ধন হিসেবে কাজ করবেন আর যিনি সেতু বন্ধন হিসেবে কাজ করবেন, তিনি হচ্ছেন শ্রেণী শিক্ষক। তো শ্রেণী শিক্ষক মূলত একজন লিডার। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এবং যদি সর্বশেষ কথা বলি, বিশেষ কিছু দায়িত্বের কথা, যেমন স্কুল বলতে এটা মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান,
যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বার্ষিক প্রতিবেদন সভা, ভ্রমণ, প্রতিযোগিতায় দায়িত্ব পালন করা, ইনচার্জের কর্তৃক প্রদত্ত অতিরিক্ত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করা, যেমন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব। দেখা গেল যে 3-4 জন শিক্ষককে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া যেতে পারে। এই বছরের বা প্রথম প্রান্তিক মূল্যায়নটা আপনার নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে সিট প্ল্যান করবেন, এটার জন্য এক্সট্রা চার্জ দেওয়া হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। তারপর হচ্ছে যে সাময়িক ইনচার্জের দায়িত্ব, দেখা গেল যে কোনো কারণে ইনচার্জ 3 দিন থাকতে পারবেন না, তাহলে আপনাকে যে কাউকে লিখিত ভাবে ইনচার্জের দায়িত্বটা দিতে পারেন, যে কোনো বিষয়ে শ্রেণী শিক্ষককে, সেক্ষেত্রে এই দায়িত্বগুলো নিতে হবে। এখানে আহামরি পাহাড় পরিমাণ কোনো দায়িত্ব দেওয়া হবে না। শিক্ষার্থীর নেতৃত্বে গুণ বিকাশে সহায়ক কার্যক্রম পরিচালনা করা। তবে এক কথা হলো যে আমরা মনে করি, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা একটা পিকনিকে বা আমরা স্টাডি ট্যুরে যাব, এখন ইনচার্জের পক্ষে তো সব শিক্ষার্থীর খোঁজ খবর রাখা সম্ভব না, বা পরিচালনা পর্ষদের পক্ষে তো সবার খোঁজ খবর রাখা সম্ভব না। সেক্ষেত্রে বিষয় শিক্ষক যিনি শ্রেণী শিক্ষক থাকবেন, উনি জানবেন যে আমার 14 শ্রেণীর আমি শ্রেণী শিক্ষক, আমার 15 জন বাচ্চা বা আমার 7 জন বাচ্চা এই প্রোগ্রামে যাচ্ছে, তাহলে বাচ্চা 7 জনের নাম দেবে এবং খোঁজ খবর রাখবে। এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছেন শ্রেণী শিক্ষক হচ্ছেন একটি ক্লাসের, এটাকে বলে পালক বাবা বলা যেতে পারে, বাবা মা বলা যেতে পারে, বা এটাকে আমরা বলি যে ধর্ম বাবা মা বা ধর্ম অভিভাবক, যে ধর্মের বাপ দায় দেয় না বা মা দায় দেয় না অনেকেই, যেটাকে আমরা বলি, এক কথা হলো ধর্ম বাবা মা। আপনাকে মনে করতে হবে আমি এই কয়েকটা বাচ্চার অভিভাবকের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আহামরি কঠিন কিছু না। আমি আশা করি সিটি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষকগণ এই শ্রেণী শিক্ষকের দায়িত্বটা একটা সম্মানজনক দায়িত্ব মনে করবেন এবং এটা মর্যাদাপূর্ণ দায়িত্ব মনে করবেন, এবং অভিভাবকরা যেন সবাই জানে যে আমার ক্লাসের আমার বাচ্চার শ্রেণী শিক্ষক হচ্ছেন এই স্যার। যে কোনো বিষয়ে যেন আমাকে ফোন দেয়, আমাকে ফোন না দিয়ে যেন ইনচার্জ বা পরিচালনা পর্ষদকে ফোন না দেয়। এই 15-20টা বা 25টা যে ক্লাসে যে কয়টা বাচ্চা থাকবে, এই বাচ্চার সার্বিক দায়িত্ব একজন শিক্ষককে গ্রহণ করতেই হবে। কারণ আপনারা সবাই জানেন, যদি আমরা সবাই মিলে 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়। আপনারা যদি প্রতিটা শিক্ষক যদি একটা করে ক্লাসের দায়িত্ব নেই, আলহামদুলিল্লাহ আমাদের সিটি ক্যাডেট মাদ্রাসার 100 ক্যাম্পাস হলেও সঠিকভাবে পরিচালিত হবে। আর যদি কেউ শ্রেণী শিক্ষকের দায়িত্ব না নেই, তাহলে একজনের পক্ষে একটা ক্যাম্পাসে চালানো সম্ভব না। যাক, আমি আশা করি আমাদের সিটি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষকরা যারা আগামী বছর রানিং বছর 2026 সালের শ্রেণী শিক্ষকের দায়িত্ব পাবেন, তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য নিরন্তর ভালোবাসা রইল। এই আশাবাদ ব্যক্ত করে তারা আগামী বছরের জন্য তাদের দায়িত্বগুলো, কর্তব্যগুলো যথাযথভাবে পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রশিক্ষণের টপিক ছিল শ্রেণী শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, এখানেই শেষ করছি। আশা করি সিটি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষক শ্রেণী শিক্ষকের দায়িত্ব কর্তব্যের বিষয়টা বুঝতে পারছেন, এবং যদি এর ভিতরে যদি কোনো গ্যাপ থেকে থাকে, আমাদের যে অফলাইন প্রশিক্ষণটা হবে, ওই প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো প্রশ্ন করব এবং জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং এটার হার্ড কপি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।